রহিম। সড়ক পরিবহন আইন 2018, সড়ক পরিবহন আইন 2018 সালের 47 নং আইন। এই আইনের আমরা উল্লেখযোগ্য কয়েকটা ধারা পড়ব। এই ধারার উপরে আমি মনে করি আপনারা মিসিং করবেন না, এগুলো পড়বেন। সড়ক পরিবহন আইন 2018 সালের 47 নম্বর আইনের প্রথম অধ্যায় পড়ব। প্রথম ধারাটা পড়ব বিদেশি নাগরিকদের ড্রাইভিং লাইসেন্স। বিদেশি নাগরিকদের জন্য ড্রাইভিং লাইসেন্স কিভাবে পাবে, ওই গত ক্লাস করাইছিলাম, কিন্তু টেনশনের কারণে ক্লাসটা ভালো হয়েছিল না, ডিলিট করে দিয়েছি, পোস্ট করি নাই। এখন আসেন বিদেশি নাগরিকদের কিভাবে বিদেশি নাগরিকদের ড্রাইভিং লাইসেন্স দেবেন। যদি কোনো বিদেশি নাগরিক বাংলাদেশে আসে এবং তার দেশের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে তিনি ড্রাইভিং লাইসেন্স নিয়ে বাংলাদেশে আসেন, তাহলে ওই ড্রাইভিং লাইসেন্সের যদি মেয়াদ থাকে, বাংলাদেশের বিআরটি বা কর্তৃপক্ষের নিকট এটা জমা দিলে তাকে পৃষ্ঠা অঙ্কন করে ওই লাইসেন্সের মেয়াদকাল পর্যন্ত একটা লাইসেন্স পাবেন এবং তিনি এই বাংলার জমিনে ওই গাড়িটা চালাতে পারবেন, ড্রাইভিং পেশায় নিয়োজিত থাকতে পারবেন। তাহলে বিদেশি নাগরিক যদি বাংলাদেশে আসে, বিদেশি নাগরিক যখন বাংলাদেশে আসবে, ওই বিদেশি নাগরিকের যদি ড্রাইভিং লাইসেন্স থাকে, যে ড্রাইভিং লাইসেন্স তার দেশের কর্তৃপক্ষ প্রদান করছেন, এরকম ড্রাইভিং লাইসেন্স তিনি বাংলাদেশে নিয়ে এসে কর্তৃপক্ষের নিকট পৃষ্ঠা অঙ্কন করাবেন। এই পৃষ্ঠা অঙ্কন করানোর পরে এই লাইসেন্সের যতদিন মেয়াদ ছিল ঠিক ততদিন পর্যন্ত তিনি ড্রাইভিং লাইসেন্স গাড়ি চালাতে পারবেন। 2 নম্বরে বলছে, যদি কোনো বিদেশি নাগরিক বাংলাদেশে আসে, এই বাংলাদেশে আসার পরে তার যদি লাইসেন্সের প্রয়োজন হয়, তাহলে তিনি নির্ধারিত ফি প্রদান সাপেক্ষে নির্দিষ্ট ফরমে এবং কর্তৃপক্ষের নিকট জমা দেবেন এবং কর্তৃপক্ষের যে পরীক্ষা নিরীক্ষা আছে তার মাধ্যমে তিনি কৃতকার্য হলে তিনি বাংলাদেশের লাইসেন্স পাবেন এবং ড্রাইভিং পেশায় নিয়োজিত থাকতে পারবেন, গাড়িও চালাতে পারবেন। তাহলে যদি বিদেশি কোনো নাগরিক বাংলাদেশে আসে, এই বাংলাদেশে আসার কারণে এবং তিনি যদি লাইসেন্স নাই, বললো যে আমি গাড়ি চালাবো বাংলাদেশে, সমস্যা নাই, তাহলে নির্ধারিত ফি প্রদান করবেন, নির্দিষ্ট ফরমে পদ্ধতিতে কর্তৃপক্ষের নিকট আবেদন করতে পারবেন এবং তাকে ড্রাইভিং লাইসেন্স কর্তৃপক্ষ প্রদান করবে। যে পদ্ধতি আছে আপনারা জানেন, ড্রাইভিং লাইসেন্সের 3টে পরীক্ষা হয়। প্রথমে হচ্ছে রিটেন হয়, তারপরে ভাইভা হয় এবং প্র্যাকটিক্যাল হয়। প্র্যাকটিক্যাল আপনার গাড়ি চালা পাস করে আসা লাগে। 3টেতে পাস করার পরে আপনি ড্রাইভিং পাস করছেন বলে গণ্য হয়। আমার হেভি লাইসেন্স আছে, আমি মাঝে মাঝে পরীক্ষা দেই। এই আমাদের পুলিশের লোক যারা দালাল ধরে দেয়, আসলে এরা কি বলবো, আপনি পোশাক পরিয়ে গেলে আপনার 16 খুন মাফ হয়ে যায়, সেখানে আমি দালাল ধরে, দুঃখজনক। ওই দালালের পিছনে দিয়ে দৌড়াতে থাকে কেন ভাই? পরীক্ষার মাঠে গেলেই তো পাস করা যায়, কিন্তু দাঁড়ানোর যে বাকি। এরপরে আসেন 3, ড্রাইভিং লাইসেন্সের 9-3 দ্বারাই কি বলছে, কোনো বিদেশি নাগরিককে যে শর্ত সাপেক্ষে ড্রাইভিং লাইসেন্স দেওয়া হলো, তার যে ড্রাইভিং লাইসেন্স নিয়ে আসেন, যে কর্তৃপক্ষ যে পৃষ্ঠা অঙ্কন করে দিলে, এই ড্রাইভিং লাইসেন্স নিয়ে তিনি গাড়ি চালানোর সময় যদি শর্ত লঙ্ঘন করে, ড্রাইভিং লাইসেন্সের কোনো শর্ত লঙ্ঘন করে, কর্তৃপক্ষ তার ড্রাইভিং লাইসেন্স স্থগিত করবে। কর্তৃপক্ষ তার ড্রাইভিং লাইসেন্স স্থগিত করবে, রহিত করবে, বাতিল করে দেবে। তাহলে কি করবে? ড্রাইভিং লাইসেন্স স্থগিত করবে, বাতিল করবে এবং রহিত করে দেবে। ঠিক আছে? তাহলে 9 দ্বারায় বিদেশি নাগরিক ড্রাইভিং লাইসেন্স কিভাবে পাবে, কিভাবে গাড়ি চালাবে, বিদেশি নাগরিক কিভাবে বাংলাতে গাড়ি চালাতে পারে, আইনের আলোতে ব্যাখ্যা করেন। বিদেশি নাগরিক কি বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্স পায়? দেশের ড্রাইভিং লাইসেন্স বাংলাদেশে কিভাবে কার্যকারী হবে বা হয় কিনা, আইনের আলোতে ব্যাখ্যা করেন। তখন এই ঘুরিয়ে ফিরে এই 1 উত্তর, 2 উত্তর, 3 বিদেশি ব্যক্তির লাইসেন্স, ড্রাইভিং লাইসেন্স কখন বাতিল করা হয়, কখন খর্ব করা হয়, কখনো ওটাকে স্থগিত বা রহিত করা হয়। এরকম প্রশ্ন আসলে বিচলিত হওয়ার কিছু নাই। এটিএসআইদের এই প্রশ্নটা আসে, আমার আপনার আসতে কত সময়। তাহলে 1 নম্বর রাখবেন 9 দ্বারার 9-1 হচ্ছে, যদি কোনো বিদেশি নাগরিক বাংলাদেশে আসে, বাংলা পড়া, বিদেশি নাগরিক বাংলাদেশে আসে, তাকে যদি তার যে ড্রাইভিং লাইসেন্স ওই দেশের কর্তৃপক্ষ কর্তৃক প্রদান করা হয়, তাহলে ওই ড্রাইভিং লাইসেন্স বাংলাদেশের কর্তৃপক্ষের নিকট পৃষ্ঠা অঙ্কন করে ওই ড্রাইভিং লাইসেন্সের যে মেয়াদ আছে, এই মেয়াদ বাংলাদেশ পর্যন্ত বলবৎ থাকবে এবং সেই পর্যন্ত তিনি গাড়ি চালাতে পারবে। 2 নম্বর হলো, বিদেশি কোনো নাগরিক বাংলাদেশে আসলে তার নিকট যদি তিনি যে ড্রাইভিং লাইসেন্সের প্রয়োজন মনে করেন, তাহলে তিনি নির্দিষ্ট ফি প্রদান করে নির্ধারিত ফরম এবং পদ্ধতি কর্তৃপক্ষ প্রদান করে তিনি ড্রাইভিং লাইসেন্স প্রদান পাবেন এবং তিনি তা দিয়ে গাড়ি চালাবেন, ড্রাইভিং পেশা নিয়োজিত থাকতে পারবেন। 3 নম্বর, তিনি যে শর্তে বা যে পদ্ধতিতে ড্রাইভিং লাইসেন্স পাইছেন,
এই ড্রাইভিং লাইসেন্সের শর্ত আছে, যদি তিনি ভায়োলেট করেন বা ভঙ্গ করে ফেলান তাহলে এই ড্রাইভিং লাইসেন্স বাতিল হয়ে যাবে, রহিত করবে এবং স্থগিত করে দেবে। এরপরে এরপরে পর্ব হলো 62 ধারা। 62 ধারায় কি বলছে? 62 ধারা যায় একবারে 62, বেশি পড়া লাগবে না, সীমিত কিছু পড়বেন এর ভিতরে। আমাদের এই এটিএসআই না, এটিএসআই যদি দেন তারা কেউ দেওয়ার রাশি থাকেন তাহলে এক ব্যক্তিগতভাবে ফোন করবেন, আপনার সাথে এই আইনের ব্যাপক পড়া লাগবে, সে সময় মনে হয় নাই। তাহলে হলো সড়ক, হ্যাঁ ও 11তে আসলে কয়টা পয়েন্ট? 10টা না 12টা পয়েন্ট আছে না এমসিকিউ। 11তে আছে 12টা পয়েন্ট, ওগুলো পড়বেন। পয়েন্ট হলো 12 এই 11তে আছে প্রত্যেক ড্রাইভারের যে সড়ক দুর্ঘটনা বেশি হওয়ার কারণে 11 দ্বারায় পয়েন্ট বরাদ্দ কর্তন ইত্যাদি। এটার বাংলা হচ্ছে এরকম, আমরা যে ধরেন যে আমরা পরীক্ষা দিই আমাদের কিন্তু 10 নম্বর আছে, আছে না? তো এটা যেমন কর্তনা অপরাধ করলে পরে এই ড্রাইভারের জন্য পয়েন্ট আছে, 12 পয়েন্ট আছে। আপনি যদি ড্রাইভিংয়ে কোনো অপরাধ করেন, যে সমস্ত অপরাধগুলো এখানে ক থেকে জ পর্যন্ত দেওয়া আছে, এই অপরাধ করলে আপনার একটা একটা করে পয়েন্ট কমতে কমতে এক সময় যখন পয়েন্টের তালিকার নিচে আসবেন তখন আপনি ড্রাইভিং লাইসেন্স অযোগ্য বলে গণ্য হবেন আর পাবেন না। তাহলে পড়ে দেয় রশিদুল বলছে, একটু শোনেন। পয়েন্ট বরাদ্দ কর্তন ইত্যাদি। শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স ব্যতীত, শিক্ষানবিশ যে ড্রাইভিং লাইসেন্স ওইটাতে কিন্তু আপনি ড্রাইভিং লাইসেন্স হিসাবে গণ্য করবেন না, ওটা আপনার পরীক্ষার প্রবেশপত্র। ব্যতীত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত যে কোনো ড্রাইভিং লাইসেন্সের বিপরীতে 12টা পয়েন্ট বরাদ্দ থাকবে। তাহলে সরকার নতুন আইন করছে যে সড়ক পরিবহন ভালো থাকে, সড়ক মানে সড়কের দুর্ঘটনা কম হয়, তাই প্রত্যেক ড্রাইভারের এগেনস্টে 12টা পয়েন্ট। তাহলে আমি ড্রাইভার লাইসেন্স আমারও 12 পয়েন্ট আছে, হ্যাঁ 12 পয়েন্ট বরাদ্দ থাকবে। কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত যে কোনো ড্রাইভিং লাইসেন্সের বিপরীতে 12 পয়েন্ট বরাদ্দ থাকবে, যা এই আইন ও বিধির অধীনে অপরাধ সংগঠনের কারণে দোষসূচক পয়েন্ট হিসাবে কর্তনযোগ্য হইবে। মানে আমি আপনি যে দোষ করি, আমাদের যেমন শাস্তি লঘুদণ্ড গুরুদণ্ড, ড্রাইভার যারা যদি দোষ করে এর বিরুদ্ধে যদি অভিযোগ হয় তাহলে পয়েন্ট কর্তন হবে, পয়েন্ট একটা দুটো করে কর্তন হবে। তবে শর্ত থাকে, কর্তৃপক্ষ সরকার পূর্ব অনুমতি করবে, প্রয়োজনে উক্ত রূপে পয়েন্ট হ্রাস বা বৃদ্ধি করতে পারবেন। তাহলে পয়েন্ট কমানো যাবে এবং বাড়ানো যাবে, দুটোই আসে, খালি কমানোই যাবে এমন বিধিবিধান নাই। কি কি করলে এই পয়েন্টগুলো কর্তন হবে? পয়েন্ট কর্তন ক্ষেত্রে নিম্নলিখিত বিষয়গুলো বিবেচনা করিতে হইবে। পয়েন্ট কর্তন হয় কয়টা ভাবে? এখানে আছে প্রায় 9টা ভাবে পয়েন্ট কর্তন। আমি একবার পড়ে দিই, আপনারা শোনেন। লাল বাতি অমান্য করিয়া মোটরযান চালালে, আপনারা সড়ক পরিবহন আইন দেখছেন, বিভিন্ন রাস্তাঘাটে লাল বাতি, ওইটা যখন আপনি অতিক্রম করবেন এর যখন জরিমানা হবে আপনার 1 পয়েন্ট কাটা যাবে। পথচারী পারাপারের নির্দিষ্ট স্থান ওয়ার সন্নিকটে ওভারটেকিং নিষিদ্ধ, এরূপ কোন স্থানে ওভারটেকিং করলে, মানে যেখানে মানুষ চলাচল করবে এমন জায়গা আছে ওভারটেকিং নিষেধ করা, আপনি আমি যদি ওখানে ওভারটেকিং করি যারা ড্রাইভার ওদের পয়েন্ট কর্তন হবে। মোটরযান না থামাইয়া সরাসরি প্রধান সড়কে মোটরযান প্রবেশ, আমি আইভরি কোস্টে ছিলাম, শতভাগ এই আইনটা মানে মোটরযান না থামাইয়া যদি আপনি 500 রাস্তা দিয়ে অতিক্রম করেন, আমরা তো গাড়ি এদিক ওদিক ব্যাক করে দেটার গাড়ি নাই, কিন্তু এমন কোনো সুযোগই নেই। আসলে সভ্য মানুষ কতভাবে হয়, হতে পারে ওরা অর্থনৈতিক দুর্বল, ওই দেশে দেখছি প্রত্যেক গাড়ি নিয়ে এসে দাঁড়া করে, এরপরে দেখার পরে তারপরে গাড়িটা মূল সড়কে তোলে, সরাসরি তুলে দেয় না। তাহলে কি বলছে? মোটরযান না থামাইয়া সরাসরি প্রধান সড়কে মোটরযান প্রবেশ করলে, যদি আপনি না থামায় ব্রেক না দিয়েই প্রবেশ করান, সেই ক্ষেত্রে সড়কের নির্দেশিত গতিসীমা লঙ্ঘন, সড়কের নির্দেশিত গতিসীমা 60, 70, 40 যে গতিসীমা আছে সেটা যদি লঙ্ঘন করি সেই ক্ষেত্রে বলছে অপরাধ কর্তন হবে। ইচ্ছাকৃতভাবে পথ আটকায়া, যদি আপনি ড্রাইভার ইচ্ছাকৃত পথ আটকায়া অন্য কোনোভাবে মোটরযান চলাচলে বাধা সৃষ্টি করেন, তাহলে কি ইচ্ছাকৃতভাবে আটকাইছেন এবং মোটরযানের পথ অন্যান্য মোটরযানের চলাচলের বাধা সৃষ্টি করছেন। একমুখী সড়কের বিপরীত দিক হইতে মোটরযান চালানো, আপনারা জানেন একমুখী চলে, ঢাকাতে অনেক সড়ক আছে, আমাদের খুলনাতেও এক সড়ক আছে যে পিকচার প্যালেস অন দা ওয়ে, ঠিক আছে, একমুখী যায়। তো এইরকম যদি আপনি যান, যদি উল্টামুখী আসেন তাহলে আপনার পয়েন্ট কর্তন হবে। বেপরোয়া বা বিপজ্জনক মোটরযান চালনা বা ওজন সীমা লঙ্ঘন, বেপরোয়া বিপজ্জনক চালানের
আপনার ওজন নিতে হবে 5 টন, নেছেন 10 টন, এরকম যখন ওজন সীমা লঙ্ঘন করবেন পয়েন্ট কাটতে হবে। মদ্যপান বা নেশাগ্রস্ত অবস্থায় মোটরযান চালানো, মদ্যপান বা নেশাগ্রস্ত অবস্থায় মোটরযান চালানো, বিধি দ্বারা নির্ধারিত অন্য কোনো বিষয়, বিধি দ্বারা নির্ধারিত অন্য কোনো বিষয়, এগুলো মুখস্থ করেন না, যে বললাম এমসিকিউ পাঠিয়ে দেবেন, ঠিক আছে। তার 3-এ কি বলছে, পয়েন্ট বরাদ্দ হ্রাস বৃদ্ধি কর্তন সম্পর্কিত পদ্ধতি এবং আনুষঙ্গিক অন্যান্য বিষয়বিধি দ্বারা নির্ধারিত হবে। ওগুলো আমার আপনার জানার দরকার নাই। তাহলে এখন 62 পর্ব। আর তার যেটা গুরুত্বপূর্ণ লাগে বুঝছেন, মায়না রাখতো পল্লী করে মেলায় পড়তে মনে চাবেন বুঝছেন, সুন্দর সুন্দর কথা। 10 মিটার 10 মিটার, তাই তো? যে ভালো কথা, দেখছেন কতটা অ্যাডভান্স করে পড়ে রাখছে। এগুলো আমি পড়ছিলাম যদিও, কিন্তু সময়ের স্বল্পতা। এই যাক, এবার প্রথম বছর তো কিছু মনে করেন না, যারা লাগিয়েছিলেন আশা করি ভালো কিছু পড়ছেন, অনেকে ভালো পড়ছেন। এইগুলো আরো দ্রুত পড়ার দরকার ছিল বুঝছেন। আমার এই মাসের ভিতর শেষ করতে যদি পারতাম তাহলে অনেকটা ভালো হইতো। তারপর আবার রিভিশন, তাহলে দেখা যাক আগামী বছর যদি আল্লাহ আমার সুযোগ দেয়, যারা থাকবে আপনারা বিজয়ী হন, এই দোয়া করি, ঠিক আছে। আল্লাহ যেন আপনাদের সবারই, দীর্ঘদিন আমার সাথে অনেকেই কষ্ট করতেছে এই জায়গা, হজরত কাদের উস্তাদ, জয়, ঠিক আছে, ওই ধরো জাহিদ কুষ্টিয়া, ঠিক আছে, আল্লাহ ভরসা। তাহলে সড়ক দুর্ঘটনা আঘাতপ্রাপ্ত ব্যক্তির চিকিৎসা, সড়ক দুর্ঘটনায় আঘাতপ্রাপ্ত ব্যক্তির চিকিৎসা 62 দ্বারা পড়েন। সাজেশন করছে অল্প কটা দ্বারা, এই কটা দ্বারা পড়েই শেষ। আগামীকাল থেকে পিআরবি করব। আর মাঝে মাঝে যদি 2-5টা 10টা বলছি সুযোগ পাই, প্রচুর পরিমাণ খাতা আছে, এই খাতাগুলো যখন আমি ওদের মূল প্যাটার্নে নিয়ে আসতে পারবো আপনাদের, তখন আর আমার এই সমস্যা হবে না। যেমন অনেকের 2-3 মিনিটও লাগে জানি, কারণ আমি দেখি কিনা এই খাতাটা অল্প সময়তে শেষ হয়ে যায়। তার মানে তার সব কিছুই সঠিক আছে। আপনি আমাদের লাইনে আছেন, আমাদের সাথে আছেন, এবং বিজয় সুনিশ্চিত ইনশাআল্লাহ আশা করি। তাহলে সড়ক দুর্ঘটনা আঘাতপ্রাপ্ত ব্যক্তির চিকিৎসা কিভাবে করবেন? কোনো সড়ক দুর্ঘটনা ঘটিলে মোটরযানের চালক, ড্রাইভার বা কন্ট্রাক্টর কি করবেন? নিকটবর্তী থানাতে অবহিত করবেন, নিকটবর্তী থানাকে অবহিত করবেন। এছাড়াও ক্ষেত্র মতে ফায়ার সার্ভিস, চিকিৎসা সেবা কেন্দ্র বা হাসপাতালকে অবহিত করবেন। কাকে অবহিত করবেন? যদি সড়ক পরিবহনে কোথাও দুর্ঘটনা ঘটে, তাহলে ওই ড্রাইভার, কন্ট্রাক্টর, হেল্পার বা যারা অন্যান্য লোক ওখানে থাকে, তাৎক্ষণিকভাবে নিকটস্থ থানাকে অবহিত করবেন। এছাড়া কি করবেন? এছাড়া হলে ফায়ার সার্ভিস এবং সেবাদান কেন্দ্র, হাসপাতাল, এগুলোকে অবহিত করবেন, ঠিক আছে। এরপরে 62-2 বাংলাদেশের পুলিশের দেশব্যাপী টোল ফ্রি, বাংলাদেশ পুলিশের দেশব্যাপী টোল ফ্রি 999, তিনটে 9 আমাদের যে পুলিশ জাতীয় জরুরি সেবা, এই নাম্বার পরিবর্তন করে, যার মাধ্যমে সড়ক দুর্ঘটনা মোটরযান চালক, ড্রাইভার, মালিক, তাহলে কি বলছে, মোটরযানের চালক, ড্রাইভার, মালিক, যদি আপনি থানাকেও না বলতে পারেন, থানাকেও আপনি না বলতে পারবেন, দূরে হচ্ছে, তখন আপনি 999-এ কল দেবেন, 999-এ কল দেবেন। এই কলটা কিরা দেবেন? চালক দেবেন, কন্ট্রাক্টর দেবেন, মালিক দেবেন, প্রতিষ্ঠান বা প্রতিষ্ঠানের পরিচালনার অন্যান্য ব্যক্তি সড়ক দুর্ঘটনা সংশ্লিষ্ট নম্বরে, জরুরি নম্বরে কি করবেন? ফোন করবেন, চিকিৎসা ইত্যাদি তাৎক্ষণিক সহায়তা চাইতে পারবেন। তাহলে এই 999-এ ফোন করে কি করবে? চাহিদা চাবে বা তাদের সহযোগিতা চাবে। একে হচ্ছে কি, এই সড়ক দুর্ঘটনা প্রথমে যদি ঘটে, প্রথম কাজ হচ্ছে ড্রাইভার, কন্ট্রাক্টর, হেল্পার এবং ওই গাড়িতে যদি কোনো সুস্থ লোক থাকবে যে দেখছে, উনি তাৎক্ষণিকভাবে কি করবে? নিকটস্থ থানা অথবা ফায়ার সার্ভিস, অথবা বলতে কি ওই যে ক্ষেত্রময় ফায়ার সার্ভিস যদি থাকে, তারা উদ্ধার অভিযান করে। এছাড়া চিকিৎসা বা সেবা কেন্দ্রকে অবহিত করবেন। 2 নম্বরে কি বলছে? এই যে মালিক, এই ড্রাইভার, কন্ট্রাক্টর, মালিক, তারপরে কোম্পানির যারা গাড়ি চালায়, পরিচালক, এই সমস্ত ব্যক্তি 999-এ কল করে, জাতীয় জরুরি সেবায় কল করে তাদের সহযোগিতা চাওয়ার জন্য তারা কি করবেন? 999-কে অবগত করবেন এবং অন্যান্য সেবার জন্য তারা সহযোগিতা চাইবে। এতটুকু সেবা করবে, ঠিক আছে। তাহলে এছাড়া একটা কথা ছিল, সেটা তো আমি পাচ্ছি না। এই যে আপনি চিকিৎসা নেবেন কিনা, এই জাতীয় একটা কথা ছিল না, সেটা কই জানেন নাই আপনারা? মানে আমি চিকিৎসা নেব কিনা, আমার কাছে সেটা অনুমতি নেবে,
এটা পড়ছিলাম মনে হয়, সারা রাজা কোথাতে পড়াইলে আমি তো বইতে খুঁজে পাইনি। যাক, ওটা যখন পাইনি বাদ। তাহলে 105 দ্বারা, এখন আমি চলে যাবো 105 দ্বারা। এই দুটো পড়বেন। 105 হলো দুর্ঘটনা সংক্রান্ত অপরাধ। দুর্ঘটনা সংক্রান্ত অপরাধ। এই মোটরযান চালনা জনিত কোনো দুর্ঘটনা, মোটরযান চালনা সংক্রান্ত দুর্ঘটনা, দুর্ঘটনা গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তি আহত হইলে বা তার প্রাণহানি ঘটিলে তাৎক্ষণিকভাবে অপরাধ। তাহলে কি বলছে? দুর্ঘটনা সংক্রান্ত অপরাধ যদি গুরুতর আহত হয়, মোটরযান চালনায় দুর্ঘটনা গুরুতরভাবে কোনো ব্যক্তি আহত হইলে বা প্রাণহানি ঘটিলে, মানে গুরুতর আঘাত অথবা তিনি মারা গেছেন, তাহলে কি হবে? 1860 সালে দণ্ডবিধি আইনের যাহাই কিছু থাকুক না কেন, যাহাই কিছু থাকুক না কেন, সেই আইন থেকে বাদ দিয়ে 5 বছর যদি এই আইনে বিচার করেন, যদি এই আইনে যদি বিচার করা হয়, তাহলে দণ্ডবিধির 304 খ 304 খ বড় ধরনের শাস্তি অপরাধ হতে পারে। সেখানে বলছে না 5 বছর বা 5 লক্ষ টাকা উভয় দণ্ডে দণ্ডিত হবে। বাংলা হচ্ছে, সড়ক দুর্ঘটনা ঘটে যদি কোনো লোক গুরুতর আহত হয় বা হয়, মারা যায়, তখন আমি আপনি কিন্তু তা টাস করে চলে যাবেন কোথায়? দণ্ডবিধি আইনে যে আপনি অ্যান্সার করতে পারেন। এমন করা হয় না যে দণ্ডবিধিকে আপনাকে রহিত করা হয়েছে, ঠিক আছে? দণ্ডবিধি রহিত করা হয়েছে এমন কিছু বলা হয় নাই এখানে। তাহলে আপনি দণ্ডবিধি উত্তর করতে পারেন। আর যদি সড়ক পরিবহন উল্লেখ করে আসে, আপনি সড়ক পরিবহনতেই উল্লেখ করেন, তাহলে 5 বছরের কারাদণ্ড হয় এবং কি হবে? 5 লক্ষ টাকা জরিমানা। তাহলে সড়ক দণ্ডবিধি আইনের 279 মানে 779 279 304 খ 338 এই মোটরযান চালনা সংক্রান্ত অশ্ব বা মোটরযান চালায় যদি কোনো ব্যক্তিকে মানে কি বেপরোয়াভাবে চালায়, তাহলে 279 এবং যদি কোনো ব্যক্তি মোটরযান চালায় বেপরোয়াভাবে অশ্ব বা যান চালায় কোনো ব্যক্তিকে মারিয়ে ফেলায়, 304 খ অপরাধজনক নরহত্যা। এছাড়াও যদি গুরুতর আঘাত করে, দণ্ডবিধি আইনের 338 দ্বারায় শাস্তি দেওয়া যায়। তাহলে এখানে কি বলছে? তবে শর্ত থাকে যে পেনাল কোড 1860 সালের 304 বি মানে খ, যাই কিছু থাকুক না কেন, কোনো ব্যক্তি পরোয়ানা বা অবহেলা মোটরযান চালানোর কারণে সংঘটিত দুর্ঘটনায় কোনো ব্যক্তি গুরুতর আহত হইলে বা প্রাণহানি ঘটিলে উক্ত ব্যক্তি অনধিক 5,000 টাকা কারাদণ্ড, অনধিক 5 লক্ষ টাকা দণ্ড, উভয় দণ্ড দণ্ডিত হবে। এইখানে কি ভাই কোন সময় বলছে দণ্ডবিধি আইনের ওই ধারাকে রহিত করা হয়েছে? তা তো আমি পাইনি। অনেকে বলে রহিত করছে, যাই কিছু থাকুক না কেন, তাই বলছে দণ্ডবিধি আইন যাই কিছু থাকুক না কেন। কিন্তু দণ্ডবিধি আইন তো বলেছে আপনার যে আমার অপরাধে আমার ভিতর হয়েছে, এই অপরাধের বিচার যদি অপর কোনো আইনে করে, আপনি সেই আইনে করেন, এই দণ্ডবিধি বাধা সৃষ্টি করবে না। ঠিক এরও একটা আইনের ধারা আছে যে এই আইনে যদি অপরাধ অন্য আইনে বিচার করা যায়, তাহলে সেই আইনে বিচার করেন, এতে এই সড়ক পরিবহন আইন বাধা সৃষ্টি করবে না, ঠিক আছে না? যদিও এই বিষয়টাই আমার অভিজ্ঞতা, আমি টোটাল এই সড়ক পরিবহনের মুখস্থ করে যাইনি, বুঝছেন? আমি যে কটা পড়ছিলাম ওই বিষয় সম্পর্কে আলোচনা করছি। আর এমসিকিউ কিছু ছিল, হয়তো আপনাদের সাথে আলোচনা অল্প সময় দিয়ে আমি করতে চাই না। আমরা পিআরবি পড়বো। আমাদের মূল হইলো 5 আইন, আর সাইড হলো 4 আইন। মোট হলো আমি 10 আইনে বিশ্বাস করি। এই 10 আইনের ভিতরে যদি আপনি পড়েন, 45 মতো আমার প্যাটার্নে লেখেন, 30 নিচের যে নাম্বার পান ও দায়ভার আমার। পরিষ্কার বাংলা, যদি দ্বারা ভুল না হয়। তাই 30 ভিতরে পারলে আপনি আসবেন 100-র ভিতরে, যে না র্যাঙ্কার দরকার হবে না, ঠিক আছে? এরপরে আসেন 108 দ্বারা। 108 দ্বারা কতিপয় অপরাধের বিচারের জন্য বিশেষ পদ্ধতি। কতিপয় অপরাধের বিচারের জন্য বিশেষ পদ্ধতি। কতিপয় অপরাধের বিচারের জন্য বিশেষ পদ্ধতি। তাহলে ফৌজদারি কার্যবিধি 1898 সালে যাহাই কিছু থাকুক না কেন, এইখানে বলছে কি সাব ইন্সপেক্টর আর সার্জেন্ট, তাহলে কি ফৌজদারি বাদ দিয়েছে? না, ফৌজদারি বলে যাহা কেউ থাকুক না, এখানে যা আছে না, ফৌজদারও তাই বলছে। ফৌজদারিতে কিরকম একটা ধারা পড়ছিলেন খেয়াল করেন, বুঝাই দিয়ে যাই। ফৌজদারি যারা ধারা পড়ছিলেন 7 ধারা না কয় ধারা খেয়াল করছে না? ফৌজদারি কার্যবিধি আইন 5 ধারায় দণ্ডবিধি আইনের অপরাধের বিচার, তদন্ত, অনুসন্ধান ফৌজদারি কার্যবিধিতে হবে। এরপরে 2
5-এর 2 বলছে কিরকম খেয়াল করেন, বর্তমান বলবৎ বিশেষ বা স্থানীয় আইনে যদি অপরাধের অনুসন্ধান তদন্ত বিচার সেই আইন দ্বারা করার বিধান থাকে তাহলে ওই আইন দ্বারাই করবেন, সমস্যা নেই, ফৌজদারি কোনো বাধা সৃষ্টি করবে না। কিন্তু যদি বর্তমান এবং বিশেষ আইনে যদি তদন্ত বিচার অনুসন্ধানের কোনো ব্যবস্থা না থাকে তাহলে আপনারা আসবেন, এই ফৌজদারি আইন দ্বারা আপনাদের বিচার তদন্ত অনুসন্ধান করে দেব। সুন্দর কথা না? এটা বোঝার জিনিস, এটা মুখস্থ করার জিনিস না। ঠিক এই 108-এ বলছে কতিপয় অপরাধ বিচারের জন্য বিশেষ পদ্ধতি। বিশেষ পদ্ধতি দেখেন এখানে এই ফৌজদারি কার্যবিধি ইংরেজি দিলে দি কোর্ট অফ দ্য ক্রিমিনাল প্রসিডিং 1898 1 নং 5 অফ 1898 5 নং আইন যেটা বলছে 5 নম্বর আইন ইংরেজি। যাক, এই আইনে যাই কিছু থাকুক না কেন, মানে যাই কিছু থাকুক আপনি মনে করবেন না, সাব ইন্সপেক্টর বা সার্জেন্ট পদমর্যাদা নির্ণয় এমন পুলিশ অফিসার ক্ষেত্রময় কর্তৃপক্ষ কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত মোটরযান পরিদর্শন এবং এই আইনের 43, 66, 72, 75, 84, 87, 89, 92, 95 ধারায় অপরাধ এর বাংলাটা কি শুনবেন, মানে যে অপরাধ সংগঠন হয়েছে এই যে 43, 67 যেগুলো দণ্ডের কথা, এই দণ্ডে আপনারা জানেন ফৌজদারি কার্যবিধি আইন 221 আদালত যখন অভিযোগ তদন্ত চার্জশিট যায় চার্জ গঠন করে, চার্জ গঠন করার ক্ষমতা কার? বিচারক জজরা করে। কিন্তু এনে সাব ইন্সপেক্টর সার্জেন্ট এই জন্যই বলছে ফৌজদারিতে যাই বলুক, খেয়াল করেন, আমি গরিব মানুষের কথাটা খেয়াল করেন, ফৌজদারি কার্যবিধি যাই বলুক, ঠিক আছে, তাহলে এই সার্জেন্ট আর সাব ইন্সপেক্টর যখন মামলা দেয়, যখন তার জরিমানা করে তখন জিজ্ঞাসা করে যে আপনি যে হেলমেট ছিলেন না, এটা কি আমি কি আপনার বিরুদ্ধে অন্যায় আচরণ করলাম? তখন সে স্বীকার করে না আমার অপরাধ ছিল, যদি আপনি মাফ করতে পারতেন তাহলে আমার উপকার হতো। স্বীকার করেন আসলে আপনার কাজটা সঠিক কিনা, আমি কি আপনার সাথে জোর জুলুম করে এই ট্যাক্স টোকেনের মামলা দিলাম? কয় না, আসলে এই 2 দিন ফেল হলেও সঠিক আছে, 1 দিন হলেও তো ফেল করছেন, তাহলে সঠিক আছে। এই যে আপনি স্বীকার করলেন, ওই লোকটা স্বীকার করে নিল, পরিবহনের চালক ড্রাইভার, যে আমার ড্রাইভিং লাইসেন্স নাই, আমার রেজিস্ট্রেশন নাই, আমি এই যে অপরাধের গুলোর কথা যখন স্বীকার করে ওইটা এক ধরনের চার্জ গঠন হয়ে যায়। ভাষা কম, অল্প কথা, কিন্তু অনেক দামি জিনিস, বুঝার আছে, ওই জন্য বলছে বুঝার জিনিস, বুঝে পড়বেন। তাহলে যখন এই অভিযোগ গঠন করিয়া যার একটি কপি অভিযুক্ত ব্যক্তিকে হস্তান্তর করেন, যখন তিনি অভিযুক্ত হলেন বলে স্বীকার করলেন যে আসলে আমার অপরাধ, আমি হেলমেট মাথায় দেয় নাই, আমার রেজিস্ট্রেশন করা হয় নাই, আমার ট্যাক্স টোকেন দেওয়া হয় নাই, আমার ব্লু বক্সটা রাখি আসছি, ঠিক আছে স্যার আপনি আমার মামলা দেন, বা আমি আমার অপরাধ, এই তখন এই মামলা পুলিশ সার্জেন্ট বা সাব ইন্সপেক্টর করে দেয়, ঠিক আছে, মামলাটা রুজু করে দেয় এবং তার 1 কপি দেয় আর 1 কপি ওই পুলিশ সুপারের অফিসে বা উপপুলিশ কমিশনার মহানগর এলাকা হলে তার অফিসে চলে যায় বা ট্রাফিক অফিসে চলে যায়। এতটুকুই, এতটুকুই। তাহলে মূল কি, এই যে ফৌজদারি রহিত করা হয় নাই বা যাই থাকুক না কেন, বলছে এইটুকের বিষয় ফৌজদারিতে আপনার যাওয়া লাগবে না, আপনি আমার কাছে আসেন। আর কিছুক্ষণ আগে কি বললাম, 100 কত বললাম, 105, 105-এ বলছে দণ্ডবিধি আইনের যে আপনার যে প্রাণহানি ঘটে যায় তখন আপনি আর দণ্ডবিধিতে যায়েন না, দণ্ডবিধিতে যাওয়ার দরকার নাই, আমাদের এই সড়ক পরিবহন আইনেই বিচার করেন। তাহলে আজকে তো মনে রাখবেন, বেপরোয়া যদি অশ্ব বা গাড়ি চালায় কোনো ব্যক্তি মারা যায় তাহলে দণ্ডবিধি 105-এ উত্তর করবেন। এছাড়াও যখন কতিপয় অপরাধের বিচারের জন্য বিশেষ পদ্ধতি যে সমস্ত শাস্তি হয়েছে, আপনার জেল জরিমানা হবে না, জরিমানা হবে, আপনি ফি দিয়ে দেবেন, সেই ক্ষেত্রে এই সাব ইন্সপেক্টর সার্জেন্ট যে রায় দেবে, যে কাগজে আপনাকে জরিমানা করবে, ওইটা আপনি মানিয়ে নিয়েছেন এবং ওইটা আপনি ফি জমা দেবেন, সরকারি রাষ্ট্রীয় কোষাগারে জমা হবে। এতটুক, এগুলো টেনশন নেবেন না, এগুলো জটিল করে না, সহজ করে আপনাদের আরো যে নিচে যেভাবে কিভাবে কি বলছে এগুলো আমাদের পড়া না, ওগুলো আসবেন না, ওগুলো সার্জেনদের কার্যক্রম বা কার্য পদ্ধতি। এই যে কার জন্য কথা আসতেছে, যেটা মিরান এএসআই নিরস্ত্র মিরান স্যার, আপনার কথা আসতেছে, সাইলেন্ট করে দেন। তারপরে আসতেছে কত, 109, 109-তে কি বলছে, 109 বলছে মোটরযান থামাইবার বা মোটরযান প্রয়োজনীয় কাগজপত্র পরীক্ষা করার ক্ষমতা। তাহলে মোটরযান যে থামাই, যে আমরা যে স্যারদের সহযোগিতা করি, কনস্টেবলও হাত উঁচু করে, নায়ক হাত উঁচু করে, আমার মতো এএসআই করে, কিন্তু এখানে বলছে ক্ষমতা, সাব ইন্সপেক্টর সার্জেন্ট পদে নির্মাণ হয় এমন কোনো পুলিশ অফিসার ক্ষেত্রময় কর্তৃপক্ষ কর্তৃক এত দ্বারা ক্ষমতাপ্রাপ্ত কোনো মোটরযানের পরিদর্শক, তাহলে এই মোটরযান থামানোর ক্ষমতা কিনা, সাব ইন্সপেক্টর সার্জেন্ট, মনে রাখবেন, এর নির্মাণ হয়। এছাড়াও তাহলে এছাড়াও এই মিরান স্যার কথা আসতেছে,
মিরান স্যার কথা আসতেছে, কত দেয়? থাক, বন্ধ করতে পারছি, সক্ষম হয়েছে আলহামদুলিল্লাহ, বন্ধ হয়ে গেছে। তাহলে কি মোটরযান থামাবার এবং প্রয়োজনীয় কাগজপত্র পরীক্ষা করার জন্য কারা ক্ষমতাবান? সাব ইন্সপেক্টর সার্জেন্টের নিচে না। এছাড়াও মোটরযানের পরিদর্শন, মোটরযান জানেন বিআরটি যারা মোটরযানের পরিদর্শক পদে, মোটরযানের পরিদর্শন পদে আছেন, তারা এই কাগজ কি করেন? মোটরযান থামাবার এবং প্রয়োজনীয় কাগজপত্র পরীক্ষা নিরীক্ষা করবেন। মোটরযানের কাগজপত্রগুলো কি কি? 5টা কাগজপত্র সাধারণত আমরা দেই। আর আমরা মোটরসাইকেল সাথে 3টে দেখি, বুঝছেন? একটা হচ্ছে ফিটনেস দেই, একটা হলো রেজিস্ট্রেশন, একটা হলো ট্যাক্স টোকেন। ঠিক আছে, এইগুলো যদি সঠিক থাকে তারপর দেখে দেখে ছেড়ে দেয়, যদি সঠিক পাওয়া যায় চলে যাবে। এছাড়াও ব্লু বুক আছে, আর এই যে আরেকটা বিমা। মোট 5টা কাগজ। এই 5টা কাগজের মধ্যে এই 3টে কাগজ যদি সঠিক আমরা দেই তাহলে তাদেরকে ছেড়ে দেওয়া হয়। বিমার মতো গুরুত্বপূর্ণ না, যার কারণে বিমার মামলাগুলো করা হয় না। তাহলে এই কাগজ কিনা দেখবে? আমরা যে সাব ইন্সপেক্টর সার্জনের সাথে কাজ করি তার সহযোগী হিসাবে। সার্জনদের অনেক কষ্ট হয়, আমার অনেক গাড়ির লম্বা লাইন হয়, তাই আমরা দেখি এই কাগজটা হাতে নেই, যে দেখি আসলে এই মেয়াদ টিয়াদ ঠিক আছে নেই, স্যাররা তো শিখিয়ে দিয়েছে, ওই মেয়াদ দেখলাম স্যার ঠিক আছে সারিয়ে দেন, আর যেটা ঠিক নাই সেটা স্যারের কাছে নিয়ে আসি, স্যারেরাই ওগুলো কি করে? সাব ইন্সপেক্টর সার্জন পরবর্তী পদক্ষেপ বা ব্যবস্থা গ্রহণ করে। তাহলে এই কাগজটা থামাবার ক্ষমতা কিন্তু আমার কনস্টেবল, এএসআই, নায়ক এদের নাই। তাহলে কি সাব ইন্সপেক্টর সার্জেন্ট করবে কাজ। এবং পরিদর্শন করবে কিনা? ওই মোটরযানের পরিদর্শক করবে, এইটুক নয়। তাহলে কাগজপত্র পরীক্ষা করবেন এবং মোটরযান থামানোর জন্য সিগন্যাল দেবেন, এই 2 র্যাঙ্কের লোক করবেন। আর ওইদের কাছে পাবলিক হচ্ছে মোটরযানের পরিদর্শক। এখন আসেন 110 ধারা। 110 ধারা ওয়ারেন্ট ব্যতীত গ্রেপ্তারের ক্ষমতা। ওয়ারেন্ট ব্যতীত গ্রেপ্তার হচ্ছে বিনা পরোয়ানায়, যেটা কয় এই সড়ক পরিবহন আইনে যদি আপনি 72, 73, 72, 73, 75, 77, 79, 84, 86, 89, 92, 1, 88 এবং 105 দ্বারা যদি আপনি শাস্তিযোগ্য কোনো অপরাধ করেন, তাহলে এত সময় পুলিশ বেশিরভাগ সড়ক পরিবহনে গাড়ি আটকায়, কাগজ আটকায়, কিন্তু আমার আপনার অপরাধ হয়েছে এই আইনের 72, 73, 75, 77, 79, 84, 86, 89, 92 এবং 98, 105। তাহলে এই অপরাধ যখন আমি আপনি করে ফেলবো তখন গাড়ি বাদ আমার আপনাকে এই বিনা পরোয়ানায় এই পুলিশের গ্রেপ্তার করবে। পুলিশ কি করবে? বিনা পরোয়ানায় গ্রেপ্তার করবে। ঠিক আছে, এতটুকুই। এই বিনা পরোয়ানায় গ্রেপ্তার হলে আপনার যেগুলো লেখা লাগবে এমন না। আর এই যে বিনা পরোয়ানা হলে যে অনেক আইনি ধারা ব্যবহার করবেন, এটা কেউ করবেন না। আপনি 2-3টে দেন, মূল আইন থেকে দেন, এমিডিয়েটলি। আর যদি এই আইনে উল্লেখ করে আসে কোন কোন অপরাধের ক্ষেত্রে, তখন ওই অপরাধগুলো লেখলেন। আর এই অপরাধগুলো আমাদের নিরস্ত্র আসবে না, বহুত প্রশ্ন করার মতো জায়গা আছে আমাদের, এ নিয়ে টেনশন করেন না। যদি ফৌজদারি, খেয়াল রাখবেন, ফৌজদারি, দণ্ডবিধি, সাক্ষ্য আইন আর পিআরবি আল্লাহ দিলে কালকে শুরু করবো। এর ভিতরে আর এর ভিতরে যদি আপনি সঠিক থাকেন, এর ভিতর দ্বারা যদি আপনি মিস না করেন, যদি ভুল না করেন, আপনার পাস সুনিশ্চিত। এর সাথে অতিরিক্ত আমরা পুলিশ আইন, নারী ও শিশু, অস্ত্র আইন আর হচ্ছে মাদক দ্রব্য, তাহলে মোট হলো 10টা, 9 থেকে 10টা আইনের মধ্যে আমরা, আমি মনে করি 45 নাম্বার থাকবে আমার বিশ্বাস। ইনশাআল্লাহ আল্লাহ যদি আপনাদের সহায়, এর ভিতরে থাকবে, এর ভিতর থেকে উত্তর করে আসবেন। আর মাইনর অ্যাক্টের ভিতর যাওয়ার চেষ্টা কম করবেন, যেমন 105 এবং 108-এ রহিত করছে, সেই ক্ষেত্রে আপনি এই দণ্ডবিধি, এই সড়ক পরিবহনে আসবেন। এবং যদি প্রশ্ন স্যারেরা করে, অবশ্যই দেখুন ওখানে উল্লেখ থাকবে 2018 সালের সড়ক পরিবহন আইনের এইভাবে এই সমস্যা আপনি সমাধান করেন, তখন আপনি সড়ক পরিবহন আইনতেই উত্তর করবেন, তখন আর এই দণ্ডবিধি ফৌজদারিতে আর যাওয়ার দরকার নাই। এরপরে আসেন 100 কত? 108 করে বললাম, 109, 109 তো বললাম, 109-এর পরে 10ও শেষ। এরপরে আসছে 111। 111 আসছে পুলিশ অফিসার কর্তৃক মোটরযানের কাগজপত্র আটক করার ক্ষমতা। পুলিশ অফিসার মোটরযানের কাগজপত্র কখন আটক করবেন, কি কি অপরাধে আটক করবেন, সেই সম্পর্কে সম্মুখ ধারণা, বিশাল ব্যাখ্যা তার দরকার নাই। এখানে আসছে জাল জালিয়াতির প্রশ্ন, মূল কথা হলো জাল জালিয়াতি। তাহলে সাব ইন্সপেক্টর বা সার্জেন্ট পদে নির্মাণ হয় এমন পুলিশ অফিসার কর্তৃপক্ষ কর্তৃক এই মর্মে বিশ্বাস, এই মর্মে তার বিশ্বাস হয় বা যুক্তিসঙ্গত কারণ থাকে যে মোটরযান চালক বা মোটরযানের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি, তাহলে সাব ইন্সপেক্টর বা সার্জেন্ট পদে নির্মাণ হয়
এমন কোন পুলিশ অফিসার এই মোটরযানের এই যদি মানে এমন বিশ্বাস করছে যে কাগজটা দিয়েছে যুক্তিযুক্ত পুলিশ অফিসার মনে হচ্ছে এই কাগজটা সঠিক নয়, তাহলে মোটরযানের চালক বা মোটরযানের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি যদি আপনার প্রদর্শনের জন্য মানে কাগজ যে আপনার কাছে পরিদর্শন করছে, এর কোনো চিহ্ন, এই লাইসেন্স, পারমিট, রেজিস্ট্রেশন সনদ, ফিটনেস সনদ, বিমার সনদ বা অন্যান্য কাগজপত্র কি আছে, ভুল আছে, জালিয়াত আছে, তাহলে আপনি এই কাগজটা কি করবেন, আটক করে ফেলবেন। তাহলে মোটরযানের কাগজগুলো কি কি, লাইসেন্স থাকে, পারমিট থাকে, রেজিস্ট্রেশন সনদ থাকে, ফিটনেস সনদ থাকে, বিমার সনদ থাকে, এবং অন্য যে কাগজ থাকবে এই কাগজগুলো, ধরেন অন্য কাগজ কি চুক্তি করা, আমার তো গাড়ি না, গাড়িটা হলো আমার না, আমি আমার ভাই হোক, বন্ধু হোক, পাড়া প্রতিবেশী হোক, কোম্পানি হোক, তার কাছ থেকে আমি চুক্তি নিছি যে এইভাবে গাড়ি চালাবো, তাহলে চুক্তির কাগজও গরমিল। এইরকম কাগজ, অন্যান্য কাগজ, এই কাগজ যদি জালিয়াত হয় তাহলে আপনি পুলিশ অফিসার কি করবে, আটক করবে এবং দণ্ডবিধি আইনের 464 হ্যাঁ, এর মিথ্যা বা জাল তা ওই কাগজপত্রের চিহ্ন আটক করে এর বিরুদ্ধে মামলা এবং প্রয়োজনীয় বিধি ব্যবস্থা হবে, ফৌজদারি অপরাধে তিনি দণ্ডিত হবেন। তাই তো, এটা তো ফৌজদারি না, এটা হলো দণ্ডবিধি 464। মিসিং করলে বলবেন, 12 ঘন্টা ডিউটি করছি তো, সামনে আমার 8টা ক্লাস, মিসিং করলে বলবেন ভুল আছে। তাহলে মূল হচ্ছে 111 পুলিশ অফিসার কর্তৃক মোটরযানের কাগজপত্র আটক করার ক্ষমতা। কিভাবে আটক করবেন, এই সাব ইন্সপেক্টর সার্জেন্ট পদের নির্মাণ হয় এমন পুলিশ অফিসার যখন কাগজটা চাইছে, এই মোটরযান চালক যারা চালাচ্ছে বা যারা দায়িত্বপ্রাপ্ত ছিলেন তারা কাগজ দিয়েছে পুলিশের সার্জেন্ট বা সাব ইন্সপেক্টরের কাছে। এই কাগজ নিয়ে আমাদের অফিসাররা দেখছে যে কাগজটা সঠিক না, এর চিহ্ন বা এর কোনো অংশ পরিমার্জন করা বা ডুপ্লিকেট, তখন এই কাগজটা আটক করবেন, যা এদের বিরুদ্ধে আবার দণ্ডবিধি আইনের 464 দ্বারা কি জালিয়াতের মামলা এদের নামে করা যাবে। এইটুকুই, ঠিক আছে, মূল মনে করেন 464। এরপরে আছেন কি 112 হচ্ছে লেগে 112 আর 13 শেষ। 112 হচ্ছে রেজিস্ট্রেশন, ফিটনেস, রুট পারমিট ব্যতীত মোটরযান চালানোর ফলাফল। আপনি যদি রেজিস্ট্রেশন, আমরা যেটা বললাম যে রেজিস্ট্রেশন দেখি, ফিটনেস সনদ এবং রুট পারমিট ব্যতীত মোটরযান চালানোর ফলাফল কিরকম, সাব ইন্সপেক্টর সার্জেন্ট পদের নির্মাণ হয় এমন পুলিশ অফিসার যদি এই মনে বিশ্বাস করেন বা যুক্তিসঙ্গত কোনো কারণ থাকে যে এই আইনের যে ধারাগুলো আছে, যে ফিটনেসের 16 ধারা, রেজিস্ট্রেশনের 16 ধারা, ফিটনেসের হলো 25 ধারা এবং রুট পারমিটের ধারা হচ্ছে 28, এই সমস্ত ধারায় যদি কেউ অপরাধ করে তাদের সে ব্যবস্থা পরবর্তী কি ধরনের কার্যক্রম করবেন এই বিষয় সম্পর্কে বলছে। এই আইন আমার তো বেশি ভালো জানাও নাই, পড়াও নাই, এগুলো আমাদের মুখ্য বিষয় না। এরপর আসেন 113 পড়ে নিন। 113 ঘটনাস্থলে কতিপয় শ্রেণীর অপরাধের সংগঠনকারী ব্যক্তিদের জরিমানা আরোপ। ঘটনাস্থলে কতিপয় শ্রেণীর অপরাধের সংগঠনকারী ব্যক্তিদের জরিমানা আরোপ করিবার ক্ষমতা। ঘটনাস্থলে যারা অপরাধ করবে তাৎক্ষণিকভাবে তাদের কি করবে, জরিমানা করবে এবং সেই টাকা পরিশোধের যে বিধিবিধান সেই সম্পর্কে বলছে। কোন কোন ধারা অপরাধ করবে, সেই সময় অবস্থার নগদে টাকা নিলে খারাপ দেয়, এই ধরনের পোস্টে মারে বা বিকাশে টাকা মারি দেয়, অথবা রকেটে দেয়, না কিছু দেয় মনে হয়, রকেটে দেয় অথবা সরাসরি দিলে মনে হয় সম্ভবত আমাদের সড়ক ট্রাফিক অফিসে এসে দেয়, ট্রাফিক অফিসে এসে এই কেস তারা ভাঙায় নিয়ে যায়। তো আজকের মতো এতটুকুই, ভালো থাকেন।